This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হীরক রাজার মগজ ধোলাই যন্ত্রে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষকের মগজ ধোলাইয়ের মন্ত্র ছিল। ঢাকার ইউনুস রাজের দরবারে কি কবি বুদ্ধিজীবীর মগজ ধোলাইও হচ্ছে? এখানকার গণ অভ্যুত্থানের তিনি নির্বাচিত একজন ব্যক্তি। এই পুরো সরকার, যেটা অন্তর্বর্তী সরকার, রক্ত দিয়ে আমরা তাদেরকে নির্বাচিত করেছি। এটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে। হীরকের রাজা ভগবান থুড়ি ইউনুস সাহেবকে প্রায় ভগবানের আসনে যিনি বসাচ্ছেন, যিনি পশ্চিমবঙ্গের মানুষের কি করা উচিত সেটা বলে দিচ্ছেন, তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ সম্পর্কে কি বলছেন? যখনই কোন একটা এই সনাতন ধর্মাবলম্বীদের উপর যখন আক্রমণ হয়, সে হিন্দু আকারে আক্রমণ হয়, এটা তো ঠিক না। সে ছাত্রলীগ করেছে, সে তো এর আগেও একটা খুনি সন্ত্রাসী ভূমিকা সে পালন করেছে। তো তাকে আপনারা হিন্দু আকারে প্রচার করছেন, কিন্তু তার যে সন্ত্রাসী ভূমিকা ছিল গত 15 বছর, এটাকে আপনারা উপেক্ষা করছেন। কিন্তু একটা নিরীহ সনাতন ধর্মাবলম্বী তার উপর যদি আক্রমণ হয়, যেহেতু সে হিন্দু বলে, অবশ্যই বলবেন এটা কি ঘটেনি? অবশ্যই ঘটেছে। আমরা কি তাকে রক্ষা করার জন্য ছুটে যাইনি, ছুটে যাচ্ছি না? অর্থাৎ যারা মার খাচ্ছেন, যারা মরছেন, তারা বেশিরভাগই হাসিনার সমর্থক, আওয়ামী লীগের কর্মী। তার বাইরে হাতে গোনা হিন্দু আক্রান্ত হচ্ছে বলে যিনি দাবি করছেন, যিনি বলছেন সংখ্যালঘুদের পাশে তারা দাঁড়াচ্ছেন, সেই ফারহাদ মাজহার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তার আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কি বলছেন? একটু ভেতরে কথা বলি, যদি সরকারের দিক থেকে তাকিয়ে থাকেন, তারা কিন্তু চিন্ময় দাসকে তারা কিন্তু জামিন দেওয়ার জন্য তারা কিন্তু তৈরি ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের কেউ কেউ ব্যক্তিরা তারা ভেবেছেন যে তাদের বীরত্ব প্রকাশ করাটা তাদের একটা বিরাট কাজ হয়ে দাঁড়িয়েছে। আর ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্যের দায় কার? যে কোনো রাষ্ট্র তার নিরাপত্তার কথা, যে কোনো রাষ্ট্র যদি সম্ভাব্য আগ্রাসনের যদি দেখে যে দিল্লির মধ্যে আসলে একটা সম্ভাব্য আগ্রাসনের হুমকি তৈরি হয়েছে, তাহলে কি আমাদের অধিকার নেই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য? যাকে ভাবুক বলে চেনে বাংলাদেশ, যাকে মুক্তমনা বলে সম্মান করে পশ্চিমবঙ্গ, সেই ফারহাদ মাজহার পশ্চিমবঙ্গের বাঙালিদের নাকি কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন না। দিল্লির বাইরে তো আপনাদের নিজস্ব কোনো বাঙালির তো কোনো কন্ট্রিবিউশন নেই। তো এখানে আপনারা কি করবেন আগামী দিনে? আপনাদের কি ভবিষ্যৎ বলুন? আপনাদের একমাত্র ভবিষ্যৎ আমরা যদি বাংলাদেশকে গড়ে তুলতে পারি, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সমৃদ্ধি। আমরা তো কখনো আপনাদেরকে ভুলিনি, আমাদের মনে রেখেছে 47-এ কতটা তৈরি করেছে। এটা তো কোনো হিন্দু তৈরি করেনি, কলোনিয়াল আমলের এটা একটা হিস্ট্রি। এই ইতিহাসকে নতুন করে আমাদেরকে পাঠ করতে হবে। ঝুলি থেকে কি তাহলে বেড়াল বেরিয়েই পড়ল? মৌলবাদীদের মতো অখণ্ড বাংলাদেশের স্বপ্ন দেখছেন নাকি ফারহাদ মাজহার? নাকি তাদের মতো ধর্মীয় সুরসুরিও দিচ্ছেন? ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, ভুলে যাবেন না। ভারত যদি আজকে পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয়, ভারত 1 নাম্বার মুসলিম দেশ। দেখুন, ফারহাদ মাজহারের জন্ম 47-এর 6ই আগস্ট বেঙ্গল প্রেসিডেন্সির নোয়াখালীতে। ফারহাদ মাজহার কোন ইতিহাস পড়েছেন জানি না, কিন্তু আমরা যে ইতিহাসটা পড়েছি সেই ইতিহাস বলে 1946 সালের 10ই অক্টোবর নোয়াখালীতে গণহত্যা শুরু হয়েছিল এবং সেই হিংসা থামাতে পায়ে হেঁটে ঘুরেছিলেন মহাত্মা গান্ধী। ফারহাদ মাজহার বলছেন সংখ্যালঘু হিন্দুরা যেখানে আক্রান্ত হচ্ছেন সেখানে তারা ছুটে যাচ্ছেন। তিনি কি ব্রাহ্মণবাড়িয়ায় গেছেন? সেই ব্রাহ্মণবাড়িয়া যেখানে কিছুদিন আগে এক ভারতীয় বাসে হামলা হয়েছে, যেখানে বেছে বেছে ভারতীয় ছাত্র ছাত্রী বা ওই বাসের যাত্রী এদের খুনের হুমকি দিয়েছে মৌলবাদীরা। যে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বেলগড়িয়ার সায়ন দাস, এবং বুধবার যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এসে থেমেছিল বিএনপির লং মার্চ, গতকাল সেই বিএনপির নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছিলেন ভারতের বিরুদ্ধে লড়ার জন্য তারা বাংলাদেশের সব নাগরিককে অস্ত্র প্রশিক্ষণ দিতে চান। এই হাফিজউদ্দিনের কথাকেই তো সমর্থন করেছেন ফারহাদ মাজহারও। এবার প্রশ্ন হচ্ছে, হাফিজউদ্দিন আহমেদ না 71-এর আগে পাকিস্তানের সেনায় কাজ করতেন? ফারহাদ মাজহার তো খান সেনাদের পল্টনে ছিলেন না, তাহলে তিনিও কি করে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলছেন? 71-এর পর ভারত সামরিকভাবে যেখানে বাংলাদেশের মাটিটা স্পর্শ পর্যন্ত করেনি, সেখানে এরকম ছায়ার সাথে যুদ্ধ করে হাত পা ব্যথা করার প্রচেষ্টার মধ্যে কিন্তু একটা বার্তাই স্পষ্ট, তলায় তলায় বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজকর্ম শুরুর রাস্তা খুঁজছে।
মুখোমুখি যুদ্ধে এঁটে উঠবে না বুঝে অস্ত্র শিক্ষা দিয়ে জঙ্গি বানাতে চাইছেন তরুণদের, যেমনটা মৌলবাদীরা করে। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ওই মৌলবাদীদের সঙ্গে ফরহাদ মাজারের মতো কবি দার্শনিকের কথা যখন মিলে যাচ্ছে, তখন বাংলাদেশের জন্য সত্যি সত্যি আশা করার আর খুব একটা কিছু পড়ে থাকছে না। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানি, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ফলে আমাদের অবশ্যই একটা শক্তিশালী সেনাবাহিনী দরকার এবং আমাদের প্রত্যেকের সৈনিক হতে হবে। এটা ছাড়া আমরা দিল্লিকে মোকাবেলা করতে পারবো না। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা যে খুব বেশি দিন আর টিকছে না, সেটা বলাই বাহুল্য। তবু একটা কথা বলবো, জানেন তো, এন্ড অফ দ্য ডে বাঙালি তো, ওরাও বাংলা ভাষায় কথা বলে। বাঙালির মনন অন্যরকম। যদি সত্যি সত্যি বাংলাদেশকে বাংলাদেশের মতো করে তুলে ধরতে চান, তাহলে এই ছায়াযুদ্ধটা বন্ধ করে এবং দেশটাকে ভুল দিকে চালনা করার থেকে এই ফরহাদ মাজারদের বিরত থাকতে হবে। ফরহাদ মাজারদের কিন্তু বহু দেশের বহু মানুষ অন্য চোখে দেখেন, তার দেশের মানুষজনও দেখেন। ফলে তাদের একটা অন্যরকম প্রভাব আছে। ফলে তিনি যদি ভুল পথে চালিত করেন, তাহলে তিনি অন্য দেশের কি করবেন না করবেন সে তো ভুলে যান। নিজের দেশের সর্বনাশ যে করবেন, সেটা তিনি নিশ্চিন্ত থাকতে পারেন।